নমস্কার। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর বিষয়ের ওপর আমি এ ধরনের ভিডিও তৈরি করি। যেসব চাকরি পরীক্ষায় যেসব অঙ্ক এবং রিজনিং আসে সেই বিষয়ের ওপর আমি ভিডিও বানাই এবং বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের ওপরও আমি ভিডিও বানাই। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। এ ধরনের ভিডিও আমি বানাতেই থাকবো যাতে ঘরে বসেই তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক অঙ্কে। প্রথমটা কি বলছে দেখো, বলছে যে কি ইফ এক্স ইজ টু ওয়াই সমান 3:2 দেন 5x প্লাস 4y ইজ টু 5x মাইনাস 4y উড বি ইকুয়াল টু, এই চারটে অপশন দিয়েছে, তার মধ্যে কোনটা হবে? তাহলে এক্স ইজ টু ওয়াই দিয়েছে কত? এক্স ইজ টু ওয়াই দিয়েছে 3:2। তাহলে এক্স ইজ টু ওয়াই যেহেতু 3:2 দিয়েছে, এখান থেকে এক্স সমান ধরে নিতে পারো। এখন শর্টকাটে করতে হবে তোমাদেরকে, কিন্তু আমি জাস্ট একটু বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্স এখানে ধরে নিতে পারো। এক্স ইজ টু ওয়াই যেহেতু 3:2, তাহলে এখানে এক্স ধরে নিতে পারো 3কে, আর ওয়াই ধরে নিতে পারো 2কে। অনুবাদকে এই কিছু একটা দিয়ে গুণ করলেই এক্স এবং ওয়াই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এক্স সমান ধরুন 3কে, ওয়াই সমান ধরুন 2কে। তাহলে এরপর যেটা বারবার করতে বলেছে 5x প্লাস 4y অনুপাত 5x মাইনাস 4y, এটা সমান হচ্ছে কি 5x প্লাস 4y বাই 5x। অনুপাতকে ভাগ আকারে লেখা যায়। তাহলে এইটা অনুপাত এটা, মানে এটা ভাগ এটা। এবার বসিয়ে দাও, এক্সের জায়গায় বসিয়ে দাও কত? 3কে, তাহলে 5 × 3কে, আর ওয়াই জায়গায় বসিয়ে দাও 2কে, তাহলে 4 × 2কে, আর নিচে হচ্ছে 5 × 3কে মাইনাস 4 × 2কে। তার মানে কী হলো জিনিসটা? 3×5 = 15, 15 আর 8×2 = 16। 3×5 = 15, 15 আর 16, তাই তো? 15কে প্লাস 16কে, 15কে প্লাস 8কে, 15কে, 3×5 = 15কে প্লাস 8কে, তাই তো? আর নিচে হলো 3×5 = 15কে মাইনাস 8কে। তার মানে কত হলো? 23কে বাই 7কে, ঠিক আছে? তার মানে হলো 23:7। তার মানে কি হলো প্রথম উত্তরটা। এইখানে একটা কথা বলছি, তোমরা শর্টকাটে কি করবে, এইখানে পর্যন্ত করে অঙ্কটা থেমে দেবে। দেখতে পাচ্ছ 15×8 = 23, তার মানে ওপরটা হবে 23 হবেই, আর নিচে করার কিছু যোগ বিয়োগ করার কিছু দরকার নাই। একবার দেখবে প্রথম যে অপশনগুলো দিয়েছে সেগুলোর মধ্যে প্রথমটা কোনটা 23 আছে, দেখো একটা আছে, একটাই টিক মেরে দেবে। কী বলেছি বুঝতে পারলে? এই পর্যন্ত যে যখনই করে দেখে নিতে পারলে, হ্যাঁ, যে ওপরটা 23 হবে, হ্যাঁ, তখন আর নিচে কিছু করার দরকার নাই। কারণ অপশনে আমার প্রথমটা শুধু একটা অপশনেই 23 আছে, সব কটা অপশন আর 23 নাই, দেখো, ঠিক আছে? তাহলে আমি একবারে এইসব নিচে আর বিয়োগ করে অনুপাত বার করতে যাব না, পরীক্ষা খাতায় সময় নষ্ট করতে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, এক্স অনুপাত ওয়াই 3:2 দিয়েছে, তাহলে এইটার অনুপাত বার করতে বলেছে। তাহলে এক্স এখানে 3কে, ওয়াই = 2কে এটা ধরতে পারি। তাহলে 5x প্লাস 4y অনুপাত 5x মাইনাস 4y, মানে হচ্ছে এটা অনুপাত এটা, মানে এটা বাই এটা। হ্যাঁ, নিয়ে এক্স জায়গা 3কে, ওয়াই জায়গা 2কে বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি ওপরটা 23কে আর নিচেটা 7কে আসছে। তাহলে প্রথম উত্তরটা। কিন্তু আমি তোমাদেরকে বলছি, যখনই তোমরা বুঝে নিলে ওপরটা 23 আসবে, যেহেতু 23 একটাই অপশন, তাহলে ওই একেরটাই চোখ বুঝে দাগ মেরে দেবে। ওকে, এটা গেল। দ্বিতীয়টা বলছে দেখো, ইফ a is to b সমান b is to c, দেন a⁴ is to b⁴ উড বি ইকুয়াল টু। তাহলে a is to b সমান b is to c দিয়েছে, তার মানে a is to b সমান b is to c, তার মানে হলো a বাই b সমান b বাই c। তার মানে কি হলো? b স্কোয়ার সমান b গুণ করলে b স্কোয়ার, আর a c গুণ করলে a c, তাই তো? এবার যেটা অনুপাত বার করতে দিয়েছে কি, a⁴ অনুপাত b⁴। এখানে দেখো a⁴ বাই b⁴, অনুপাতকে ভাগ আকারে লেখা যায়। তার মানে কি হলো a⁴ আর
বি স্কোয়ার তার হোল স্কোয়ার। বি টু দি পাওয়ার 4 এভাবে লিখতে পারি। আমি জাস্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরীক্ষাতে এত ভাঙার দরকার নাই, হ্যাঁ, বোঝানোর জন্য বলছি। তো বি টু দি পাওয়ার 4 মানে কি, বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে কি হলো, a⁴ বি স্কোয়ার জায়গায় বসে দিলাম এসি, এই যে বি স্কোয়ার সমান এসি, এসি তার হোল স্কোয়ার। তার মানে হলো a⁴ বাই এ স্কোয়ার সি স্কোয়ার। এসি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার। ওপরে এর মাথায় 4 আর নিচে এর মাথায় 2, তার মানে কি হলো, এখানে এ স্কোয়ারটা কেটে যায়, এখানে 4টা হয়ে যায় 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তার মানে কি হলো এ স্কোয়ার বাই সি স্কোয়ার। উপরে এ স্কোয়ার নিচে সি স্কোয়ার, তার মানে কি হলো অনুপাতটা এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার কোনটা, 2-1। কী করলাম বুঝতে পারলে? এ অনুপাত বি সমান বি অনুপাত সি, তাহলে এ বাই বি সমান বি বাই সি লিখতে পারি। তো এখানে দেখো কোনে কোনে গুণ করলে বি স্কোয়ার সমান এসি। এবার যেটা বার করতে দিয়েছে a⁴ অনুপাত b4, তার মানে a⁴ বাই b4। এখানে a⁴ b4 টাকা নিলাম বি স্কোয়ার তার হোল স্কোয়ার, হ্যাঁ, বি স্কোয়ার জায়গায় লিখে দিলাম এসি, কারণ বি স্কোয়ার সমান এসি। তার মানে এ স্কোয়ার সি স্কোয়ার। উপরে a⁴ নিচে এ স্কোয়ার, উপরে 4টে নিচে 2 তাহলে উপরে 4টে আর নিচে 2 কেটে গিয়ে ওপরে 2 থাকে, তাহলে উপরে হলো এ স্কোয়ার আর নিচে হলো সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার। তিনেরটা কি বলছে দেখো, বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 15% ইজ ইনক্রিজ বাই 2 kg when the place of a person having weight 70 kg another new person is included. What is the weight of the new person? বলছে 15 জন লোকের অ্যাভারেজ ওয়েট 2 কেজি করে বেড়ে গেল যখন একটা 70 কেজি লোক চলে যাওয়ার পর একটা অন্য একটা লোক যোগ হলো। তাহলে কি বলছে, 15 জন লোকের অ্যাভারেজ ওয়েট মানে গড় ওজন 2 কেজি করে বেড়ে গেল যখন ওই দলের 70 জন যে ওজন ছিল 70 কেজি, সেটা পরিবর্তে একটা অন্য লোক এলো। তাহলে সেই যে লোকটা এলো তার ওজন কত কেজি? দেখো সেই লোকটা আসার ফলেই তো ওজনটা বেড়ে যাচ্ছে। কত বেড়ে যাচ্ছে? 15 জন লোকের গড় 2 কেজি করে বেড়ে যাচ্ছে। তার মানে গড় যদি 2 কেজি করে বাড়ে, তাহলে 15 জনকার লোকের মোট ওজন কত বাড়বে? জাস্ট আমি লিখে দিচ্ছি, পরীক্ষাতে লেখার দরকার নাই। কত? 15 লোকের মোট ওজন কত বাড়বে না, গড় যদি 2 কেজি করে বাড়ে, তাহলে 15 গুণিত 2 মানে 30 কেজি বাড়বে, 30 কেজি বাড়বে। তাহলে এটা কি জন্য হচ্ছে? সেই লোকটা আসার জন্য হচ্ছে 30 কেজি ওজন বেড়ে যাচ্ছে। যাচ্ছে কত কিলো? 70 কিলো। আর যেই লোকটা আসার ফলে 70 কিলো তো আসছেই, তার সঙ্গে আরও 30 কেজি আসছে। তার মানে তার লোকটা ওজন কত? 70 কেজি লোকটা যাচ্ছে এবং যে লোকটা আসছে তার জন্যে মোট ওজন 30 কেজি আবার বেড়ে যাচ্ছে। তার মানে সে 70 কেজি ওজন তো নিয়ে আসছে, তার সঙ্গে 30 কেজি আরও ওজন আরও নিয়ে আসছে। তার মানে কত কেজি হচ্ছে? 100 কেজি। ঠিক আছে, তাহলে অতএব 70 প্লাস 30 সমান 100 কেজি, তার মানে 2 উত্তর। বলছে এবার দেখো 4টা বলছে 5 years ago the average age of P and Q was 15 years. The average age of P, Q and R today is 20 years. How old will R be after 10 years? বলছে 5 বছর আগে দ্য অ্যাভারেজ গড় উচ্চতা পি অ্যান্ড কিউ এর কত? 15 বছর। তাহলে দ্য অ্যাভারেজ এজ অফ পি কিউ আর টুডে মানে এখনকার দিনে পি কিউ আর এর গড় উচ্চতা হচ্ছে 20 কিলো। তাহলে আর এর 10 বছর পর বয়স কত হবে? তাহলে 5 বছর আগে উচ্চতা কত বলছে পি আর কিউ এর? পাঁচ বছর আগে গড় উচ্চতা বলছে, গড় বছর আর কি, মানে বয়স হচ্ছে 15 বছর, উচ্চতা নয় বয়স। তাহলে এখন এটা লেখার দরকার নাই, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, পরীক্ষাতে এত শুধু টিকমাটাই উত্তর। এখন পি ও কিউ এর মোট বয়স কত হবে? 5 বছর আগে গড় 15, তাহলে দুজনকার 15 দুগুণে 30 প্লাস
এখন মানে কি 5 বছর আগে যদি এটা হয় তাহলে এখন আরও দুজনকার 5 সঙ্গে যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখনও আরও দুটো 5 যোগ হয়ে যাবে। কেন 5 যোগ হবে? 5 বছর আগে পি আর কিউয়ের গড় বয়স 15, তাহলে 5 বছর আগে পি আর কিউয়ের গড় বয়স যদি 15 হয় তাহলে এখন কত হবে? এখন মোট বয়স হবে 15 গুণিত 2, দুজনকার 15 দুগুণে 30। তাহলে এটা পি 5 বছর পর দুজনকার দুটো 5 যোগ হবে, তাই তো? পি এর জন্য 5, কিউ এর জন্য 5। এটা 5 বছর আগে, এটা 5 বছর আগে ওদের মোট বয়স। আমি এখন চাইছি বয়সটা এখন। এখন হলে কি পি এর জন্য 5 যোগ, কিউ এর জন্য 5 যোগ, তাহলে এখন বয়সটা হলো মোট হলো কত? 15 দুগুণে 30 আর 35 40 আর। তাহলে এখন পি কিউ আর এর মোট বয়স তিনজনকার কত? তিনজনকার গড় কত? তিনজনকার গড় বলছে 20 বছর, তাহলে তিনজনকার মোট হবে কত? 20 গুণিত 3, এত ইয়ার্স, মানে 60 ইয়ার্স। তাহলে পি কিউ এর মোট বয়স 40 ইয়ার্স আর পি কিউ আর এর মোট বয়স 60 ইয়ার্স। এই দুজনকার 40 আর এই তিনজনকার 60, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে কি হয়? এই পি কিউ আর থেকে যদি পি কিউ বাদ দিলে পড়ে থাকে আর, তাহলে আর এর এখন বয়স এখানে লেখার দরকার না, জাস্ট বুঝিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে বলছি। পরীক্ষাতে তোমরা ডাইরেক্ট করবে কত? 60 মাইনাস, তোমরা ডাইরেক্ট 60 মাইনাস 40 লিখবে 20, তাহলে আর এর এখন বয়স 20 ইয়ার্স, তাই তো? তাহলে 10 বছর পর 10 বছর পর আর এর বয়স 10 বছর পর বললে আরও 10 যোগ হবে না? 20 10 10 30, তাই তো? 30 ইয়ার্স। তাহলে কোনটা উত্তর হবে? 3-এরটা। এগুলো জাস্ট লেখার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এতগুলো লিখছি, ডাইরেক্ট উত্তর। তাহলে কি বলছে? 5 বছর আগে পি আর কিউ এর গড় বয়স 15 বছর, এখন পি কিউ আর এর গড় বয়স 20 বছর, তাহলে 10 বছর পর আর এর বয়স কত হবে? তাহলে এখন পি কিউ আর এর মোট বয়স কত? না, 5 বছর আগে হচ্ছে গড় 15, তাহলে 15 গুণিত 2, এটা পি এর জন্য 5 যোগ আর কিউ এর জন্য 5 যোগ, তাহলে এখন হচ্ছে কি পি ও কিউ এর মোট বয়স 40 বছর। এখন পি কিউ আর এর মোট বয়স কত হবে? না, গড় যেহেতু 20, তাকে 3 দিয়ে গুণ, 3 গুণে 60, তাহলে এই পি কিউ আর থেকে পি কিউ বাদ দিলে 8টা পড়ে থাকে, তাহলে আর এর এখন বয়স কত? 60 মাইনাস 40 মানে 20 বছর। তাহলে 10 বছর পর আর এর বয়স কত? এখন যদি 20 হয়, 10 বছর পর মানে 10 যোগ হবে, তাহলে 30 বছর। তাহলে 30টা উত্তর, 4 হলো এটা। বলছে এ অ্যান্ড বি স্টার্ট অ্যাট দ্য সেম টাইম উইথ এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার অ্যান্ড 50 কিমি পার আওয়ার রেসপেক্টিভলি। ইফ ইন কভারিং দ্য জার্নি এ টেক্স 15 মিনিটস লঙ্গার দেন বি, দ্য ডিস্টেন্স অফ দ্য জার্নি। কি বলছে? বলছে এ আর বি একটা কিছু দূরত্ব স্টার্ট করলো যেতে, এ 40 কিমি, বি হচ্ছে 50 কিমি, তাই তো? যদি এ 15 মিনিট বেশি সময় লাগে দেন বি, দেন ডিস্টেন্স অফ দ্য জার্নি, ওই যে দূরত্বটা অতিক্রম করেছিল তার দূরত্ব কত? ঠিক আছে, তাহলে দূরত্বটা ধরো, ডিস্টেন্সটা কত ধরবে? ডিস্টেন্সটা এটা লেখার দরকার নেই, জাস্ট বলছি ডিস্টেন্স সমান এক্স কিমি। তাহলে এর সময় লাগবে, এর সময় সমান কত লাগছে? না, ডিস্টেন্সটা যেহেতু এক্স কিমি, তাহলে এর সময় লাগবে, এর গতিবেগ 40 কিমি পার আওয়ার, এর গতিবেগ 40 কিমি পার আওয়ার, তাহলে এর সময় লাগবে কত? এক্স বাই 40 ঘন্টা, ঠিক আছে?
তাহলে বি এর সময় লাগবে কত? বি এর সময় লাগবে x/50 ঘন্টা। কারণ কি? কারণ ডিস্টেন্সটা ধরেছি এক্স কিমি, তাহলে এর সময় লাগছে কত? x/40 ঘন্টা। বি এর সময় লাগবে x/50 ঘন্টা, কারণ এর গতিবেগ 40 কিমি/আওয়ার, বি এর গতিবেগ 50 কিমি/আওয়ার। এবার দেখো, এর যেহেতু গতিবেগটা কম, তাহলে এর সময়টা বেশি লাগবে এর, আর বি এর গতিবেগটা বেশি, বি এর সময় কম লাগবে। কত সময় কম লাগবে বলেছে? বলছে 15 মিনিট। 15 মিনিট সময় কম লাগবে। 15 মিনিট মানে কত ঘন্টা? 15 মিনিট মানে 15 মিনিট মানে কত ঘন্টা? 15 মিনিট মানে 15কে 7 দিয়ে ভাগ করো, তার মানে 1/4 ঘন্টা, তাই তো? 1/4 ঘন্টা এর বেশি সময় লাগবে, আর 1/4 ঘন্টা ভি এর কম সময় লাগবে। তার মানে কি? এইখান থেকে যদি 1/4 বাদ দিই, এর থেকে যদি 1/4 বাদ দিই, তাহলে সেটা টাইমটা বি এর সঙ্গে সমান হবে। কারণ কি? কারণ এর 15 মিনিট সময় বেশি লাগছে, এটা 15 মিনিট সময় বেশি, আর এটা 15 মিনিট সময় কম। তাহলে এটা যেহেতু 15 মিনিট সময় বেশি, এটা থেকে 15 যদি বাদ দিই, 15 মিনিট বাদ দিই, তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে। 15 মিনিট মানে 1/4 ঘন্টা। তাহলে শর্ত অনুসারে কি? পরীক্ষাতে এত লেখার দরকার নাই, আমি এগুলো দিচ্ছি। তাহলে শর্ত অনুসারে লেখারও দরকার নাই। x/40 মাইনাস 1/4 সমান 1/50। এবার এটা 1/50 নয়, x/50, এটা সমাধান করো। 40 আর 4-এর লসাগু কত? 40 আর 4-এর লসাগু হচ্ছে 40। এবার কি হলো এটা? 40x মাইনাস 10/x/50। এবার কোণে কোণে গুণ, তাহলে 50x মাইনাস 10কে 50 দিয়ে গুণ করলে কত হবে? 500 সমান 40x, তাই তো? তাহলে অতএব 50x, এই 40xটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, এটা সমান 500, তাই তো? তাহলে 50x থেকে 40x বিয়োগ দিলে কত হয়? 10x। তাহলে অতএব 10x সমান 500, তাই তো? তাহলে 10x সমান যদি 500 হয়, 50 থেকে 40 বাদ দিলে 10, তাহলে 10x সমান কত? 500। তাহলে কত? x সমান কত? তাহলে অতএব x সমান হচ্ছে 500কে 10টা ওইদিকে পাঠালে ভাগ হয়ে যাবে, তার মানে x সমান হলো 500/10। এই 0 কেটে গেল, কত হলো? 50। মানে 3-এরটা উত্তর। তাহলে কি করলাম দেখো, আমরা বলে দিচ্ছি। অঙ্কটা বুঝতে পারছি তো? এ আর বি একটা দূরত্ব একই সময়ে শুরু করলো, এ গতিবেগ 40 কিমি/ঘন্টা, বি এর গতিবেগ 50 কিমি/ঘন্টা। ইট কভারিং দ্য জার্নি এ টেক্স 15 মিনিট লঙ্গার। সময়টা বেশি লাগবে কারণ গতিবেগটা কম, তাহলে 15 মিনিট বেশি সময় লেগেছে বি এর থেকে। তাহলে ডিস্টেন্সটা কত? জার্নির ডিস্টেন্সটা কত? তাহলে জার্নির ডিস্টেন্সটা বার করতে হবে, সেটা সমান এক্স। তাহলে এর সময় কত লাগবে? x/40, যেহেতু তার গতিবেগ 40 কিমি/ঘন্টা, তাহলে টাইম সমান কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে বি এর সময় লাগবে কত? বি এর মোট জার্নি হচ্ছে এক্স, আর গতিবেগ হচ্ছে 50, তার মানে x/50। এবার দেখো, বলছে 15 মিনিট বেশি সময় লাগছে কার? এইটা হচ্ছে এর 15 মিনিট বেশি সময় লাগছে, ঠিক আছে? 15 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে এইটা 15 মিনিট বেশি, মানে এটা 1/4 ঘন্টা বেশি, এটা 1/4 ঘন্টা কম। তার মানে এইখান থেকে যদি এই বেশিটা থেকে যদি 1/4 বাদ দিয়ে দিই, তাহলে সেটা বিএস সময়ের সঙ্গে সমান হয়ে যাবে। সেটাই করেছি, x/40 থেকে 1/4 বাদ দিয়েছি, তাহলে সেটা x/50 সঙ্গে সমান হয়ে গেছে। এবার এইটা ক্যালকুলেশন করে কত বেরোলো? x সমান 50, ঠিক আছে? তাহলে 50টা। 6টা কি বলছি দেখো, ডায়াগোনাল অফ এ রম্বস মেজার 4 সেমি অ্যান্ড 6 সেমি, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার? তাহলে একটা রম্বসে দুটো ডায়াগোনাল বলে দিয়েছে, রম্বস এর ধরো এই ডায়াগোনালটা 6 সেমি। এগুলো জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের করে দিচ্ছি, তোমাদেরকে প্র্যাকটিস করতে করতে শর্টে চলে আসবে। 4 সেমি। তাহলে ডায়াগোনালের
এই ডায়াগোনালটা হচ্ছে 6 সেমি, এই ডায়াগোনালটা হচ্ছে 4 সেমি। তাহলে এর এরিয়া, তাহলে এরিয়া ডায়াগোনাল, এরিয়া অফ এ রম্বস সূত্র মনে আছে কি? একের 2 ইন্টু এই দুটো কর্ণের গুণফল। দুটো ডায়াগোনালের দুটি কর্ণের গুণফল, ঠিক আছে? তার মানে 1/2 ইন্টু দুটো কর্ণ, একটা কর্ণ 6, একটা কর্ণ 4, ঠিক আছে? 3 2 6, 3 4 12, এত স্কোয়ার সেমি, তার মানে 3-এরটা। এটা শুধু জাস্ট সূত্র মনে রাখলেই হবে। এরিয়া অফ এ রম্বাস সমান 1/2 ইন্টু ডিস্টেন্স অফ টু ডায়াগোনালস। হ্যাঁ, এটা এরপর আমার একটা ভিডিও বানানো আছে এরিয়া অফ এ ডায়াগোনাল, এর উপর আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, সেটা তোমরা মন করলে আমার থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, যে কিভাবে একটা রম্বসের এরিয়া বার করা যায়। এবং এই যে এরিয়া অফ এ রম্বস সমান 1/2 ইন্টু দুটি কর্ণের গুণফল, হ্যাঁ, সেটা কি করে আসছে সেটা আমি ওইখানে বুঝিয়ে দিয়েছি, সেটা তোমরা মন করলে দেখে নিতে পারো। তোমরা শুধু পরীক্ষার জন্য মনে রাখবে কি, যে এরিয়া অফ এ রম্বস সমান কি, যে 1/2 ইন্টু দুটো কর্ণের গুণফল, বাস 1/2 ইন্টু দুটি কর্ণের গুণফল। তাহলে একটা কর্ণ হচ্ছে 6 সেমি, একটা কর্ণ হচ্ছে 4 সেমি, ঠিক আছে? এই ক্যালকুলেশন করে বেরোলো 12, তাহলে 12টা উত্তর। 7-এরটা বলছে দ্য কস্ট প্রাইস অফ 2 ডজন ব্যানানা ইচ রেস 32 আফটার সেলিং 18 ব্যানানা অ্যাট দ্য রেট অফ রেস 12 per dozen. Thus shopkeeper reduce the rate as 4 per dozen. What is the percentage of loss? বলছে কস্ট প্রাইস অফ 2 ডজন ব্যানানা, 2 ডজন কলার মূল্য কত? 32, ঠিক আছে? 2 ডজন কলার দাম 32 টাকা। এবার বলেছে কি, 18টা ব্যানানা সে 12 পার ডজন, 12 টাকা পার ডজনে সে বিক্রি করেছে। তারপর কি করেছে? দেন সে কমিয়েছে কত? দ্য রেট 4 পার ডজন, কমিয়ে সে 4 টাকা পার ডজনে দিয়েছে কলাগুলো। তাহলে সে কত লস করেছে? সে কি করেছিল, 2 ডজন কলা 32 টাকায় কিনেছিল, তারপর সে 18টা কলা 12 টাকা পার ডজনে বিক্রি করেছে, বাকি গোলাগুলো সে 4 টাকা পার ডজনে বিক্রি করেছে। কি বলেছে বুঝতে পারছো? 32 টাকা ডজনে কলা কিনেছিল, 32 টাকা 2 ডজন কলা কিনেছিল, সেই কলাগুলো সে 18টা কলা 12 টাকা পার ডজনে বিক্রি করেছে, এবং বাকি কলাগুলো সে 4 টাকা পার ডজনে বিক্রি করেছে। তাহলে সে লস কত খেয়েছে? তাহলে ক্রয় মূল্য তো 32 টাকা, তাহলে 2 ডজন মানে 12 দুনে 24টা কলার বিক্রয় মূল্য কত বা করি? হ্যাঁ, 18টি কলার বিক্রয় মূল্য, এগুলো লেখার দরকার না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কত না, 12 টাকা যদি পার ডজন হয়, তাহলে 18টা কলার কত দাম হবে? 1 ডজন কলার দাম 12 টাকা হলে 18টা মানে তো 1.5 ডজন, 12 ডজনে তো 12টা কলা তো 1 ডজন হয়, তার মানে 18টা মানে 1.5 ডজন, তার মানে 18টি কলার বিক্রয় মূল্য হবে 12 টাকা পার ডজন হিসাবে 18 টাকা, ঠিক আছে? এরপর কি বলেছে, বাকি কলা কত? বাকি কলাগুলো এবার দেখো, বাকি কলাগুলো কত বলেছে। বাকি কলা থাকে কত? 6টা। সেই 6টা কলার দাম কত পড়বে সেটা বার করতে হবে। 6টা কলার দাম কত? 1 ডজন কলার দাম যদি 4 টাকা হয়, তাহলে 6টা কলার দাম কত হবে? 2 টাকা, তাই তো? 1 ডজন কলার দাম এখানে 6 টাকা বলেছে, তাহলে 6টা কলার দাম 2 টাকা, তাহলে মোট দাম কত হলো? 18 প্লাস 2 সমান 20 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য হলো 18 আর 2 20 টাকা। সেটা তোমরা বুঝতে পেরে গেছো?
বাকি 6টি কলার বিক্রয় মূল্য কি না পার ডজনে 4 টাকা পার ডজনে বিক্রি করেছে। তাহলে 1 ডজন কলার দাম যদি 4 টাকা হয় তাহলে 6টা কলার দাম হয় কত হবে 2 টাকা। তাহলে 24টি কলার বিক্রয় মূল্য কত হলো 20 টাকা। তাহলে সে কিনেছিল কত 32 টাকায়। তাহলে ক্ষতি কত হলো, এটা জাস্ট লিখে দিচ্ছি, এখানে অত লেখার দরকার নাই। ক্ষতি সমান 32 মাইনাস 20 কত 12 টাকা। এইসব টাকা পাকা কিচ্ছু লেখার দরকার নেই, তোমার জাস্ট কীভাবে করো এই 18 টাকা 6টা 2 টাকা, ঠিক আছে। তাহলে ক্ষতি হচ্ছে 12 টাকা, তার মানে হচ্ছে পার্সেন্টেজের ক্ষতি কত 12/32 ইন্টু 100, তাই তো। 32 টাকার মধ্যে ক্ষতি 12 টাকা, 1 টাকার মধ্যে কত 100 টাকার মধ্যে কত, তাহলে ক্ষতি পরিমাণ কত, তাহলে অতএব ক্ষতি কত পার্সেন্টেজ 12/32 ইন্টু 100। কীভাবে এলাম 32 টাকার মধ্যে ক্ষতি 12 টাকা, 1 টাকার মধ্যে কত 100 টাকার মধ্যে কত। এবার এটা কাটাকাটি 4 4 16, তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে কত বললো 32 টাকার মধ্যে 1 টাকা। তাহলে এটা কত বেরোবে এটা, না এটাতে সরি 4 25 সঙ্গে 100, 4 8 32, 4 দিয়ে কাটলে কত 4 8 32, 4 25 সঙ্গে 100, আর এটা হচ্ছে 4 2 8, 3 4 12, তার মানে 75/2, তার মানে কত হলো 75/2 মানে 37.5, 37.5%, চারটা, ঠিক আছে। তাহলে 18টা কলায় বিক্রয় মূল্য হচ্ছে 18 টাকা, বাকি 6টা কলায় বিক্রয় মূল্য কত 4 টাকা পার ডজন হয়, তাহলে 6টা কলার দাম হবে 2 টাকা। তাহলে 24টা কলার দাম বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে ক্ষতি কত হলো 32 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছে, তার মানে 12 টাকা ক্ষতি। তার মানে ক্ষতি পার্সেন্টেজ কত 12/32 ইন্টু 100, কাটাকাটি করলে বেরোলো 37.5। এটা দেখো, দ্য কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে কি বলছে 12টা আর্টিকেলের কেনার দাম হচ্ছে 10টা আর্টিকেলের বিক্রয় মূল্য, ঠিক আছে। 12টা আর্টিকেল যেই দামে কিনছে 10টা আর্টিকেল সেই দামে বিক্রি করছে, তাহলে তার প্রফিট কত। অঙ্কটা বুঝতে পেরেছ, 12টা আর্টিকেল যে দামে কিনছে 10টা আর্টিকেল সেই দামে বিক্রি করছে, তাহলে তার লাভটা কত। সবচেয়ে সুবিধা হয় অঙ্কগুলো, দেখ 12টা আর্টিকেলের ধরছি 12টা আর্টিকেলের ক্রয় মূল্য কত ধরছি 100 টাকা, এটা ধরি আর কি, ধরি 12টা ক্রয় মূল্য হচ্ছে 12টি ধরি 12টির ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 12টির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে অতএব 10টির বিক্রয় মূল্য 100 টাকা হবে। আমি অঙ্কটা সোজা করার জন্য আমি ক্রয় মূল্যটা 100 টাকা ধরেছি, অঙ্কটা সোজা হিসেবে করার জন্যে আমি 12টির ক্রয় মূল্য 100 টাকা ধরেছি। তাহলে 10টির বিক্রয় মূল্য হবে কত 100 টাকা। তাহলে 10টির বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে একটির বিক্রয় মূল্য কত 100/10, তাহলে 12টির বিক্রয় মূল্য কত হতো, তাহলে 12টির বিক্রয় মূল্য 100/10 ইন্টু 12, তার মানে 120 টাকা। তাহলে দেখতে পাচ্ছি 12টির ক্রয় মূল্য যখন 100 টাকা, 10টির বিক্রয় মূল্য তখন 120 টাকা, তার লাভ কত হচ্ছে, লাভ 100 টাকার মধ্যে অতএব লাভ কত হচ্ছে, লাভ সমান 120 বিযুক্ত 100, তার মানে 20 টাকা। তাহলে এই 20 টাকার লাভ কার মধ্যে করেছিল 100 টাকার মধ্যে, তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা যদি সে লাভ করে, তাহলে পার্সেন্টেজ অফ লাভ হচ্ছে 20%, তার মানে 3-এরটা। তো কত সহজ হয়ে গেল বুঝতে পারছো, যদি আমি ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিই, তাহলে কত সুন্দর সোজা হিসেবে বেরিয়ে গেল আমার পার্সেন্টেজটা।
আর বলে দিচ্ছি, বলছে দ্য কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল, হোয়াট ইজ দ্য প্রফিট? মানে 12টির ক্রয় মূল্য 10টির বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে ধরে দিচ্ছি, ধরি 12টির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10টির বিক্রয় মূল্য হবে 100 টাকা। 10টির বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 12টির বিক্রয় মূল্য কত হবে? বার করলাম 120 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? 120 বিযুক্ত 100 মানে 20 টাকা লাভ হচ্ছে। এটা 20 টাকার লাভ, কার মধ্যে লাভ? 10টার মধ্যে, 100 টাকার মধ্যে লাভ 20 টাকা, তাহলে পার্সেন্টেজ অফ লাভ হচ্ছে 20%। ঠিক আছে, আজ এই পর্যন্তই তাহলে থাকলো। আমি পরবর্তী ভিডিওয়ে আরও অঙ্ক এবং আরও রিজনিং নিয়ে আসার চেষ্টা করব। তার আগে আমি বলবো আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর তোমাদের কমেন্ট যদি কিছু থাকে তাহলে কমেন্টে লিখবেন। ধন্যবাদ।